আসসালামু আলাইকুম। প্রিয় ব্যাংক চাকরি প্রত্যাশী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসারের একটি প্রশ্ন নিয়ে, যেটি কিছুদিন যে পরীক্ষাটি কিছুদিন আগে হয়েছে। তো এই পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি বেশি বেশি করে সমাধান করেন, তাহলে ব্যাংকের চাকরির প্রস্তুতি সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো খুব দ্রুততর সময়ের মধ্যে হয়। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, প্রিলি, রিটেন এবং ভাইভা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়। অর্থাৎ যেদিন প্রিলি হবে তার থেকে 6 মাসের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ করে কিন্তু তারা নিয়োগ দিয়ে দেয়। এটা একটা বিশাল একটা ভালো একটা দিক। এবং এর মাধ্যমে মূলত যে বিষয়টি অর্জিত হয় সেটা হচ্ছে যে, আরেকটা বিষয় আপনাদের লক্ষণীয়, সেটা হচ্ছে যে অন্যান্য চাকরি পরীক্ষার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখা যায় যে ব্যাংকের চাকরির প্রস্তুতিটা খুবই সহজ, অল্প সময়ের ভিতর হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 4 থেকে 6 মাস একটা গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার একটা সমন্বিত ব্যাংকের যে কোনো একটা চাকরি কিন্তু হয়ে যাবে। তো সেই লক্ষ্যে আপনাদের এই প্রস্তুতিটাকে আরও বেশি জোরালো করার জন্য আমরা মূলত বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং শুধু সমাধানই না, প্রত্যেকটা প্রশ্নের সাথে আরও 3, 4, 5টা করে আপনাদেরকে বাড়তি তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের প্রস্তুতিটা আরও বেশি জোরালো এবং শক্তিশালী হয়। এরপরটা দেখেন, কোন বাক্যটি শুদ্ধ। ভালো করে খেয়াল করে দেখেন যে কোন বাক্যটি এখানে শুদ্ধ। এরপরে যে প্রশ্নটি আছে, কোন বাক্যটি শুদ্ধ, দেখেন উল্লেখিত বিষয় আমি কিছুই জানি না। এই বাক্যটিতে দেখেন একটু ভুল আছে, সেটা হচ্ছে যে উল্লেখিত হয় না, এটা উল্লিখিত হয়। লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়। কখনো নিরপরাধী হয় না, লোকটি নিরপরাধ, অথবা বলতে পারেন লোকটি অপরাধী। লোকটি নিরপরাধ অথবা লোকটি অপরাধী, কিন্তু কি নয়, নিরহংকারী নয়। নিরহংকারী হয় না, এটা নিরহংকার হয়। তাহলে এখানে দেখেন, এখানেও কি আছে, এটাও ভুল আছে, এই বাক্যটিও ভুল আছে। তোমার দুরাবস্থা দেখে ব্যথিত হলাম, দেখেন দুরাবস্থা কখনো, এখানে মূলত দুরবস্থা হয়, এখানে আকার বসেছে, তার মানে এই বাক্যটিও কি আছে, বানানগত কারণে ভুল আছে। তিনি আরোগ্য হলেন, এই বাক্যটিও ভুল আছে, তিনি আরোগ্য হলেন হবে না, তিনি এখানে মূলত হবে তিনি আরোগ্য লাভ করলেন। তিনি কি করলেন, আরোগ্য লাভ করলেন। তাহলে এখানে কিন্তু কোনো সঠিক উত্তর নাই, এখানে কি নাই, উত্তর নাই। এখানে 4টা যে বাক্য দেওয়া আছে, 4টাই কি আছে, এখানে ভুল দেওয়া আছে। তার মানে এও হবে না, এও ভুল, দুইও ভুল আছে, বি ভুল আছে, সি ভুল আছে এবং ডি 4টাই কি আছে, ভুল আছে। এরপর দেখেন যে বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্ম হয়েছে বলে মনে করা হয়। তো এই বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে, এগুলো অবশ্যই ক্লাসে খুব সুন্দর করে টেকনিক দিয়ে পড়ানো হয়। তো এখানে আপাতত দৃষ্টিকোণ থেকে যেটা অপশন দেখে যেটা এখানে আছে, যে বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্ম হয়েছে, আমরা যদি বলি যে বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্ম হয়েছে, অসমীয়া, সংস্কৃত, বঙ্গকামরূপী এবং কেন্তম। তো খেয়াল করে দেখেন যে এখানে জন্মটা হয়েছে কোন ভাষা থেকে। তো আমরা জানি যে বাংলা ভাষার জন্ম হয়েছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে, তার থেকে আর্য এসেছে, ভারতীয় আর্য, তাই না। তারপর এসেছে বৈদিক ভাষা, তাই না, কথ্য ভারতীয়। তারপর এসেছে কি, প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে শহীদুল্লাহ বলেছেন গৌড়ীয় প্রাকৃত, এবং আর সুনীতি কুমার কি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে এসেছে। এই বিভিন্ন বিভাজন আছে। তো সর্বশেষ শহীদুল্লাহ যেটা বলেছে, অসমীয়া থেকে বাংলা এসেছে, কিন্তু যেহেতু অসমীয়ার বাংলাকে সহোদর ধরা হয়, তাহলে অসমীয়ার আগে কি ছিল, বঙ্গকামরূপী ছিল। সেই দৃষ্টিকোণ থেকে কি হয়, বঙ্গকামরূপী ভাষাই উত্তরটা হবে, কি হবে, বঙ্গকামরূপী। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্ন আছে, যদিও যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। দেখেন, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। তো এখানে দেখেন ছোট ছোট মানে কি, সামান্য সামান্য, সামান্য সামান্য বুঝাবে না। ছোট ছোট বলতে কি মার্জিত বোঝায় না। এই ছোট ছোট দ্বারা আসলে কি বোঝায়, এখানে যে দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ মানে কি, যে শব্দটাকে দুইবার বলা হয়। যেমন দেখেন, এটা একটা দ্বিরুক্ত শব্দ, যেমন দেখেন চাল চাল, হ্যাঁ, এটা একটা দ্বিরুক্ত শব্দ হবে। এরপর যদি বলেন যে কান কান, এটা একটা দ্বিরুক্ত শব্দ হবে, তাই না। এবার যদি বলেন যে বল বল, যে কোনো শব্দকে দুইবার উচ্চারণ করলে দ্বিরুক্ত হয়ে যায়। ছোট ছোট এখানে মার্জিত বোঝাচ্ছে না, ছোট ছোট কি পৌনঃপুনিকৃত বোঝায়, মানে একটা পর একটা, একটা পর একটা, না, সেটাও না। এখানে আধিক্য অর্থ দিচ্ছে, ছোট ছোট করে চিঠি লিখলাম, ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম। দেখেন, চিঠি লিখছে ছোট ছোট, কিন্তু 4টা লিখছে, আমরা কি অধিক। এখানে ছোট ছোট বলতে কি বোঝাচ্ছে, অধিক পরিমাণে হওয়াটাকেই মূলত নির্দেশ করতেছে। তাহলে এখানে আধিক্য অর্থ প্রদান করবে। এরপর দেখেন যে সন্দেশ পত্রিকার সম্পাদক কে। সন্দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নাকি মীর মশাররফ হোসেন, নাকি সুকুমার রায়। তো সন্দেশ যে পত্রিকাটি আছে, তাই না, সন্দেশ যে পত্রিকাটি আছে, এই পত্রিকাটি মূলত একজন যে সম্পাদনা করেছেন তা কিন্তু না, অনেকজনের সম্মিলিত রূপে কি হয়েছিল, সম্পাদনা হয়েছিল। তো এই সন্দেশ পত্রিকার প্রথম যে সম্পাদক ছিল, সন্দেশ পত্রিকার প্রথম যে সম্পাদক ছিল তার নাম হচ্ছে কি, আমরা যদি বলি তার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, তার নাম হচ্ছে মূলত কি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি মূলত এই সম্পাদনা শুরু করেছিলেন। তিনি ছিলেন প্রথম সম্পাদক, উপেন্দ্র কিশোর রায়
চৌধুরী, তিনি এটি মূলত কি করেছেন, সম্পাদনা করেছিলেন। পরবর্তীকালে আরো কয়েকজন সম্পাদক চেঞ্জ হয়েছে। তো তার মধ্যে সর্বশেষ যিনি সম্পাদক, মানে এই অপশন অনুযায়ী যে বাকি তিনজন আছেন ওনারা সম্পাদক ছিলেন না, পরবর্তীতে সুকুমার রায় তিনি এটা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। এই জন্য এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে কি, সুকুমার রায়। ঠিক আছে, এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে যে শুদ্ধ বানানগুচ্ছ কি হবে। খেয়াল করে দেখেন যে পূর্ণ, শূন্য, দুর্যোগ, দুর্বার, বাধা এবং বাধা, যন্ত্রণা এবং কি যন্ত্রাই নাকি এখানে কি যন্ত্রণা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে শূন্য এবং পূর্ণ এই বানানগুলো যদি দেখেন যে পূর্ণ যে বানানটি আছে এটা কিন্তু ভুল আছে, কারণ পূর্ণ বানানের হ্রস্ব উকার, শূন্য বানান ঠিক আছে। দুর্যোগ এবং দুর্বার যে বানানটি আছে এই দুর্যোগ এবং দুর্বার বানানও কিন্তু ভুল আছে, দুর্যোগ বানান কি হয়, হ্রস্ব উকার হবে। দুর্বার বানান ঠিক আছে, এটা ঠিক আছে, তার মানে এ এবং বি অপশন ভুল। যন্ত্রণা বানান কিন্তু ভুল আছে, এখানে কি হয়, মূর্ধন্য হয়, তাই না, এখানেও কি আছে, ভুল আছে। বাধা এবং বাধা এটা হলো সঠিক উত্তর। বাধা মানে কি, বাধা মানে হচ্ছে যেটা হলো বাধাপ্রাপ্ত হয় না, সেটা হচ্ছে বাধা, মানে কাউকে কি আটকানো, প্রতিবন্ধকতা অর্থে দেয় এই বাধা। আর একটা হচ্ছে বাঁধা, যেটা চন্দ্রবিন্দু দিয়ে, এটা হচ্ছে কি করা, বেঁধে ফেলা, রশি দিয়ে বা কোনো কিছু দিয়ে বেঁধে ফেলা, এটা হচ্ছে বাধা অর্থ দেয়। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নটি দেখি যে কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী। খেয়াল করে দেখেন কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা কি কাহিনী, ভ্রমণ কাহিনী। চারটি অপশন আছে, বিলেতে 750 দিন, তাই না, রাশিয়ার চিঠি, দেশে বিদেশে এবং তুরস্ক ভ্রমণ। তো এখানে খেয়াল করে দেখেন যদি আমরা ভালো করে বলি, রাশিয়ার চিঠি কে লিখেছিলেন, আমরা জানি রাশিয়ার চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার এটা কি ভ্রমণ একটা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মূলত হচ্ছে কি তার ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে যেটা লিখেছেন কি সৈয়দ মুস্তফা আলী, এটা তো একদম মানে কমন একটা বিষয়, সৈয়দ মুস্তফা আলী তিনি এই ভ্রমণ কাহিনীটি লিখেছিলেন। আর সর্বশেষ যেটা আছে তুরস্ক ভ্রমণ, এটা লিখেছিলেন মূলত ইসমাইল হোসেন সিরাজি, তাই না, এই ইসমাইল হোসেন সিরাজি তিনি মূলত এই ভ্রমণ কাহিনীটি লিখেছিলেন। তো এখানে যে অপশনটি আছে সেই অপশন অনুযায়ী যেহেতু রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর, দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী, তুরস্ক ভ্রমণ ইসমাইল হোসেন সিরাজি, তাহলে বিলেতে 750 দিন এটাই হবে কি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা কি ভ্রমণ কাহিনী, বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি, উপমিত কর্মধারয়ের উদাহরণ কোনটি। তো খেয়াল করে দেখেন যে কর্মধারায় যে সমাস আছে, কর্মধারায় সমাসের বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্য হচ্ছে নাউনের সাথে নাউনের যদি সম্পর্ক হয়, নাউনের সাথে একটা অ্যাডজেক্টিভের সম্পর্ক যদি হয়, অথবা অ্যাডজেক্টিভের সাথে যদি নাউনের সম্পর্ক হয়, তাহলে সেটাই হচ্ছে মূলত কি হয়, মানে বিশেষের সাথে বিশেষ্য, অথবা বিশেষের সাথে বিশেষণ, বা বিশেষণের সাথে বিশেষ্য পদ সম্পর্ক বা সমাস হলে সেটা কি হয়, কর্মধারয় সমাসের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এখানে যেটি আছে যে যন্ত্র কঠিন, সিংহ পুরুষ, বরফ শীতল, কাজল কালো, কাজলের মতো কালো। দেখেন এই যে তুলনাটা যে করেছি কাজলের সাথে কালো মিল আছে না, কাজল দেখতে কালো, কালো নিজেও কালো, তাহলে এটা হচ্ছে উপমান, এটা কি হবে, উপমান কর্মধারয় সমাসের কি একটা বৈশিষ্ট্য। বরফ শীতল, বরফ কি ঠান্ডা হয়, শীতল মানেও তো ঠান্ডা, তার মানে বরফের সাথে শীতলের যে আমরা তুলনা করেছি, নাউনের সাথে নাউনের এখানে তুলনা করেছি, এটাও কর্মধারয়, তাহলে এটা কি হবে, এটাও উপমান হবে, এটাও কি হবে, উপমান হবে। যন্ত্র কঠিন, যন্ত্র তো কি হয়, কঠিনই হয়, তো এটাও কি হবে, যন্ত্র কঠিন বলতে কি বোঝায়, যন্ত্রের ন্যায় কঠিন, তাই না, বা যন্ত্রের মতো কঠিন, বা যন্ত্র দ্বারা, এখানে বলতে পারেন যন্ত্র দ্বারা কঠিন বলতে পারেন। হ্যাঁ, এখানে আপনারা যন্ত্র কঠিনকে বলতে পারেন, এটার ব্যাখ্যা হচ্ছে মূলত যন্ত্র দ্বারা কঠিন, যন্ত্র দ্বারা কঠিন, এটা হচ্ছে মূলত তৎপুরুষ সমাস, দ্বারা দিয়ে কর্তৃক, তাই না, এটা হলো তৃতীয়া তৎপুরুষ, এটা হচ্ছে মূলত তৃতীয়া তৎপুরুষ সমাস, যন্ত্র দ্বারা কঠিন। আর বাকি যেটা হলো কি সিংহ পুরুষ, এই যে সিংহ পুরুষ আছে, সিংহের সাথে পুরুষের বা পুরুষের সাথে সিংহের তুলনা, অর্থাৎ পুরুষ সিংহের ন্যায়। দেখেন সিংহ এবং পুরুষের যে তুলনা করেছে, পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না, অথবা সিংহ গর্জন দেয়, পুরুষ হয়তো একটু গর্জন দেয়, কিন্তু এখানে তুলনা করা হচ্ছে রূপক অর্থ হিসেবে, তাহলে এখানে উপমিত হবে কি সিংহ পুরুষ। এরপর যেমন দেখেন মুক্তি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে হবে। তো এখানে দেখেন যে মুখ যুক্তি নাকি মুচ যুক্তি, একটা জিনিস মনে রাখবেন, এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে চ বা জয়ের পর চ বা জয়ে জ যদি থাকে সেটা কি হয়ে যায়, কতে পরিণত হয়, চ বা জ। তো খেয়াল করে দেখেন এই অপশন অনুযায়ী দেখেন চ আছে যে মুচ যুক্তি, এই যে মুচ যোগ কয় ত রস্বইকা, তাই না, কয় ত মানে মুচ যোগ ক আছে, কিন্তু এই যে এই চটা কি হয়ে যায়, কয়ে পরিণত হয়, ঠিক আছে। এই জন্য এখানে কোনটা উত্তর হবে, সি নাম্বার যেটি আছে এটাই মূলত উত্তর হবে।
পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, টু ডু অর ডাই, এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করেছে? এখানে যে বাগধারাটা যে আছে এটি মূলত কোন অর্থ প্রকাশ করেছে? যেমন কেঁচো খুঁড়তে সাপ খোঁজা নাকি সাপ পাওয়া, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, নাকি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নাকি পরাজয় ডরে না বীর। তো এটা একদম সহজ, এটা হচ্ছে মন্ত্রের সাধন বা শরীর পাতন কিংবা শরীর পাতন। এরপর দেখেন পরবর্তীতে ৭-৫ ভেবে লাভ নেই, এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করেছে? তো এইটা তো আপনাদের পড়তে হবে, না পড়লে তো হবে না। এখানে অগ্র পশ্চাৎ অর্থ কি দিয়েছে? না। এলোমেলো অর্থ দিয়েছে? তাও না। সস্তাগত অর্থ দিয়েছে? না। নানা প্রকার। সঠিক উত্তর হবে কি? নানা প্রকার। বলে না যে ৭-৫ ভেবে লাভ নাই, মানে আপনি অনেক কথা ভেবে তো লাভ নাই। ৭-৫ ভেবে লাভ নাই মানে কি? অনেক কথা ভেবে লাভ নাই। এটা কি? নানা কথা, এখানে নানা কথা অর্থ প্রকাশ করেছে। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে, জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? তাই না, এখানে দেওয়া আছে ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, তাই না? তো ধ্বনিতত্ত্বে তো দেখা যায় ধ্বনির উৎপত্তি, ধ্বনির গঠন, ধ্বনির প্রকারভেদ, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বেও তো অনেক আলোচনা করা, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয়, শব্দের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, শব্দের উৎস নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দেখা যায় কারক, বিভক্তি, তারপর হলো কি পদাশ্রিত, নির্দেশক, পদ প্রকরণ, এগুলো হচ্ছে মূলত শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু জ্যোতি বা ছেদ চিহ্ন এগুলো হচ্ছে মূলত আলোচনা করা হয়, যেটা জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে বাক্যতত্ত্ব, কারণ এই জ্যোতি বা ছেদ চিহ্নটা মূলত বাক্যের সাথে সম্পৃক্ত বিষয়। তাহলে সঠিক উত্তর হবে কি? এখানে বাক্যতত্ত্ব হবে। এরপর দেন পরবর্তী যে বাক্যটি আছে, সদা সত্য কথা বলবে, এটি কোন ধরনের বাক্য? দেখেন বাক্যের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন বিবৃতিমূলক বাক্য। বিবৃতি মানে সাধারণ যেটা বাক্য, আপনি কোনো কিছু সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, যেটা ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর দেখেন প্রশ্নবোধক বাক্য, এটা তো বুঝেন ইন্টারোগেটিভ, যেটা ইংলিশে ইন্টারোগেটিভ বলা হয়, প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক বাক্যের শেষে কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। বিবৃতিমূলক বাক্যের শেষেও দাড়ি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুজ্ঞা সূচক। এরপর দেন প্রার্থনা সূচক। প্রার্থনা সূচক বাক্যে সাধারণত কি হয়? এখানেও দাড়ি থাকে। প্রার্থনাতে মানে কারোর জন্য প্রার্থনা করা, যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, তাই না, অথবা সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, এটা হচ্ছে প্রার্থনা সূচক। কিন্তু অনুজ্ঞা সূচক বলতে কি বোঝায়? যে বাক্য দ্বারা মূলত আদেশ, যেটাকে আমরা কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি ইংলিশে, আদেশ, নিষেধ, তাই না, তারপর হচ্ছে অনুরোধ এবং উপদেশ বুঝায়। অনুরোধ এবং কি উপদেশ, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বুঝায়, সেই বাক্যটা হচ্ছে মূলত কি? অনুজ্ঞা সূচক বাক্য। তো এখানে দেখেন সদা সত্য কথা বলবে, এটা একটা উপদেশমূলক বাক্য, এটা দ্বারা মূলত কি হয়েছে? ছোটদেরকে উপদেশ প্রদান করা হয়েছে। তার মানে এখানে কি হবে? এটা সঠিক উত্তর হবে কি? অনুজ্ঞা সূচক বাক্য হবে। এই বাক্য প্রকরণ কিন্তু আপনাদের ব্যাংকের জন্য খুবই জরুরি। এরপরে যে প্রশ্নটি আছে, খ্রিস্টাব্দ কোন শব্দজয়ে গঠিত হয়েছে? দেখেন এখানে যে খ্রিস্টাব্দ যে শব্দটি আছে, এই খ্রিস্টাব্দ শব্দটি হচ্ছে মূলত একটা যৌগিক শব্দ, যেটা হলো কি দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে এখানে দেখেন খ্রিস্ট, তাই না, এখানে একটা শব্দ হচ্ছে কি খ্রিস্ট, একটা শব্দ আছে, আর একটা হলো কি অব্দ। এই দুইটার একটা মনে করেন সন্ধির মাধ্যমে এখানে বলা হয়েছে কি? সন্ধির মাধ্যমে এখানে করা হয়েছে, খ্রিস্টাব্দ করা হয়েছে, সন্ধির মাধ্যমে এখানে খ্রিস্টাব্দ করা হয়েছে। এই খ্রিস্ট এই শব্দটা মূলত ইংরেজি শব্দ থেকে এসেছে, খ্রিস্ট বা খ্রিস্ট যেটাকে বলা হয়, ইংরেজি শব্দ থেকে এসেছে। আর অব্দ যে শব্দটি, এটা মূলত হচ্ছে একটি তৎসম শব্দ, অর্থাৎ ইংরেজি এবং তৎসম, মনে রাখবেন ইংরেজি এবং তৎসম এই দুটা শব্দের সমন্বয়ে এই সাধিত শব্দটা গঠিত হয়েছে। এটাকে যৌগিক শব্দ বা সাধিত শব্দ বলা যায়। গঠনের দিক থেকে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ, এটাকে আমরা সাধিত শব্দ বলতে পারি। নিচের কোন ছন্দটিকে ছড়ার ছন্দ বলা হয়? দেখেন প্রত্যেকটা সাহিত্যের প্রাচীন ধারা হচ্ছে কি? ছন্দ বা কবিতা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার প্রাচীন রূপ, সর্বপ্রাচীন রূপ হচ্ছে কি? ছন্দ বা কবিতা আর কি, ঠিক আছে, ছন্দ বা কবিতা। তো এখানেও দেখা যায় যে বাংলা ভাষার যেটা প্রাচীন যেটা রূপ, সেটা হচ্ছে কি মানে বাংলা ভাষার যে কবিতা যেটা আছে, কবিতা বা ছড়া, সেই প্রাচীন রূপটা হলো কি? মূলত ষড়বৃত্ত ছন্দ। মনে রাখবেন ষড়বৃত্ত ছন্দ হচ্ছে কি এখানে মূলত ছড়ার ছন্দ হিসাবে বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। যে প্রশ্নটি আপনারা দেখলেন, এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আপনার যে ব্যাংকের যে চাকরি যে প্রস্তুতি, সেই চাকরি প্রস্তুতিটা কিন্তু খুবই জোরালো হবে। পাশাপাশি আপনি জানতে পারবেন যে কোন কোন টপিক থেকে মূলত ব্যাংকের চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো হয়ে থাকে। তো আশা করা যায় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা মূলত প্রস্তুতিটা নিয়ে থাকবেন বা প্রস্তুতি আপনি নিতে হবে আর কি, ঠিক এইভাবে আপনাকে প্রস্তুত হইতে হবে।